যেখানে এখন আমার বিয়ে দেওয়ার কথা সেখানে আমার বাবা নিজেই বিয়ে করে বউ ঘরে আনলো। আর সেই বউ কিনা আমার থেকেও বয়সে ছোট। তৃষার কথায় তার বন্ধুমহলের সকলের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। তৃষ্ণা তাদের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে নেয়। কিছুক্ষণ দিনপতন নীরবতা পালনের পর নীরা মুখ খুলে, দেখ তৃষ্ণা, আন্টি গত হয়েছেন 2 বছর পেরিয়ে গেছে। আজ না হোক কাল তোর বিয়ে হবে। তুই তোর শ্বশুরবাড়ি চলে যাবি। ওদিকে তুষার ভাইয়া বিদেশে থাকেন। নীরা কথা থামিয়ে এক পলক তৃষার দিকে তাকায়। তৃষ্ণা খুব মনোযোগী শ্রোতা হয়ে তার কথা শুনছে দেখে মৃদু হাসে। অতঃপর অকপটে বলে, আমি মনে করি আঙ্কেল যা করেছে ভালোই করেছে। তৃষার কপালে ভাঁজ পড়ে। তা দেখে নীরা তড়িঘড়ি করে বলে, আমাকে ভুল বুঝিস না। দেখ তোর বিয়ে হয়ে গেলে আঙ্কেল সম্পূর্ণ একা হয়ে যাবেন। একজন মানুষ কতদিনই বা একা চলতে পারে? একজন সঙ্গী তো চাই, তাই না? নীরার কথায় তৃষ্ণা বাদে উপস্থিত সকলে সায় মেলায়। তৃষ্ণা ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, আমি মানছি সে কথা, কিন্তু তাই বলে এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে হবে? মেয়েটাকে দেখলে আমার থেকেও বয়সে ছোট মনে হবে। বিয়ে যদি করারই ছিল ঠিক আছে, কোনো বিধবা বা ডিভোর্সি এমন কাউকে করলেও তো পারত। আর ওই মেয়েই বা কিভাবে বাবার বয়সী একজনকে বিয়ে করলো? না জানি নিজ ইচ্ছে করেছে নাকি পরিবারের চাপে পড়ে করেছে। তৃষার এই কথার বিপরীতে কেউ কিছু বলতে পারে না। এদিক থেকে তৃষ্ণা কিছু ভুল বলেনি। আবার তৃষার বাবা তানভীর সাহেবকেও তারা চেনে। মানুষটাকে তারা সকলেই খুব কাছ থেকে দেখেছে। সে কেমন মানুষ তাও তারা জানে। তাই তার দিকে আঙ্গুল তোলার সাহসও তাদের নেই। তৃষ্ণা ক্যান্টিন থেকে বেরিয়ে আসে। তার পেছনে পেছনে বন্ধুমহলের বাকি সকলে। কিছুক্ষণ বাদে ক্লাস শুরু হয়ে যাবে। যে যার ক্লাসরুমে চলে যায়। নীরা আর মিতু তৃষার পিছন পিছন আসে। বাকিরা অন্য ডিপার্টমেন্টে, তাই অন্যদিকে যে যার ক্লাসে ফিরে যায়। ক্লাসে এসে তৃষ্ণা একদম পেছনের দিকে একটা বেঞ্চে বসে। তা দেখে নীরা আর মিতু হকচকিয়ে যায়। যে মেয়ে স্যারদের লেকচার ঠিকঠাক শোনার জন্য সব সময় আগে এসে সামনের বেঞ্চে বসে, সে কিনা আজ পেছনে চলে গেল। নীরা আর মিতু একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে তৃষার দুই পাশে গিয়ে বসে। তৃষ্ণাকে হালকা ধাক্কা দিয়ে মিতু বলে ওঠে, আরে এত চিন্তা ভাবনা করছিস কেন? পুরুষ মানুষ কতদিনই বা একা থাকতে পারে? আজ না হোক কাল বিয়ে করতই। মিতুর কথা নীরার কানে আসে। নীরা জানে মিতু অলরাউন্ডার। 2-4টা বিয়ে করা, শখানেক প্রেম করা, এসব তার কাছে দুধ ভাত। তাই তৃষার বাবার বিয়ের কথা শুনে তার মাঝে কোনো প্রভাব নেই। কিন্তু তৃষার মনের অবস্থা বুঝে অন্তত এই সময় এভাবে বলা উচিত হয়নি। নীরার চোখ রাঙানিতে মিতু মুখ ফুলিয়ে অন্যদিকে ফেরে। মনে মনে বলে, বিয়ে করেছে তো কি এমন হয়েছে? এখনকার দিনে এসব অস্বাভাবিক কিছু না। পুরো মানুষ লাইফটা একটু এনজয় করতে চাইছে, করুক না। কোনো বুড়ি বিয়ে করলে কি আর এনজয় করতে পারবে? তৃষ্ণা ভার্সিটি ক্যাম্পাস থেকে বেরিয়ে গাড়ি পার্কিং এরিয়ার দিকে হাঁটা দেয়। সূর্যের অকপট উত্তাপ বর্ষণে সে ঘেমে নেয় একাকার। গাড়িতে উঠতে পারলে শান্তি ভাবতে ভাবতে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। গাড়িতে বসে সিটে নিজের গায়ে লেয়ে দিল। ড্রাইভার নিজ কাজে হাত দিল, অর্থাৎ গাড়ি স্টার্ট দিল। কলিং বেল বাজানোর মিনিট 2 পর হালকা পাতলা গর্ণের একটা মেয়ে দরজা খুলে দিল। বয়স বড়জোর 20-22। পরনে লাল আর সাদার মিশ্রণে একটা শাড়ি। তৃষ্ণা কয়েক মুহূর্ত অপলক মেয়েটার দিকে তাকিয়ে রইল। নতুন বউ লাগছে না মেয়েটাকে? হ্যাঁ, লাল সাদা শাড়িতে নতুন বউয়ের মতোই লাগে। একেই তার বাবা বিয়ে করে নিয়ে এসেছে। তৃষার মনে হয় মেয়েটার থেকে সে নিজেই বয়সে বড়। কিন্তু সম্পর্কের মারপ্যাচে সে কিনা তার মায়ের স্থানে।
বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। তৃষার ধ্যান ভাঙে, চোখ সরিয়ে নেয় মেয়েটার থেকে। দুবাই গিয়ে ঘরে ঢুকে আবার দাঁড়িয়ে যায়। মেয়েটা ততক্ষণে দরজা লাগিয়ে দেয়। তৃষার দিকে তাকিয়ে বলে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। তৃষ্ণা মৃদু হাসে, মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, আমার মা হতে চাইছো? তোমার আর আমার বয়সের পার্থক্যটাই বা কত হবে বুঝতে পারছো? জানো আমি না কনফিউজ হয়ে যাচ্ছি। তোমাকে আমার কি বলে ডাকা উচিত বলতো? মেয়েটা সোজাসাপটা জবাব দেয়, তোমার আর আমার বয়সের পার্থক্য কত হবে তা আমি আন্দাজ করতে পারছি। তুমি বরং আমাকে আমার নাম ধরেই ডেকো, কেয়া বলে ডেকো। কিছুক্ষণ থেমে আবার বলে, আমি তোমার মা কেন কিছুই হতে চাইছি না। সেই যোগ্যতা বা ইচ্ছে কোনোটাই আমার নেই, আর তা সম্ভব না। শুধু এটুকু বলতে পারি, কিছু সত্য মানুষের অন্তরালেই থেকে যায়। তৃষ্ণা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সিঁড়ি বেয়ে উঠেও পড়ে যায়। নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় হেলান দিয়ে ফ্লোরে বসে। তার নিজের বাবা এমন একটা কাজ করবে সে ভাবতেও পারেনি। 2 সপ্তাহের জন্য দেশের বাইরে গিয়েছিল তৃষ্ণা, তার মধ্যেই এত কিছু ঘটে গেল। তৃষ্ণা 5 দিন আগে তার মামার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরেছে। তার মামা ইন্ডিয়ায় থাকে, তার মাও ইন্ডিয়ান ছিলেন। তার বাবাকে বিয়ে করে তিনি এদেশে এসেছিলেন। তৃষ্ণা এই প্রথমবার তার মামার বাড়ি গিয়েছিল। 2 সপ্তাহ মামার বাড়ি ঘুরে ফিরে দেশে এসে তার বাবার বিয়ের খবর পায়। ফোনের রিংটোনের আওয়াজে তৃষার ঘোর ভাঙে। ফোনের ওপর ভাসতে থাকা রৌনক নামটা দেখে স্মিত হাসে। ফোন রিসিভ করে, আমি আজ 5 দিন হলো দেশে ফিরলাম, অথচ একদিনের জন্য তোমার দেখা পেলাম না। আমাকে ছেড়ে নতুন কোনো মেয়ের পিছনে পড়লে নাকি? অপর পাশ থেকে হাসির ঝংকার এলো। হেসেই রৌনক জবাব দেয়, কি বলো জান, তুমি থাকতে আমার আর কাকে চাই। আমি একটা কাজে চিটাগাং এসেছি। 2-1 দিনের ভিতর ঢাকা ফিরে তোমার সাথে দেখা করব। আরো কিছুক্ষণ রৌনকের সাথে কথা বলে ফোন রেখে দেয় তৃষ্ণা। ফ্রেশ হয়ে হালকা গোলাপি রঙের কামিজ পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে পেছনে ঘুরে দাঁড়িয়ে নিজের চুলগুলো পরখ করে আনমনে হাসে। বিড়বিড় করে বলে, আর মাত্র 2 ইঞ্চি। আসলে তৃষার চুলগুলো প্রায় হাঁটু ছুঁই ছুঁই। তার মায়ের চুলগুলো ছিল এমনই হাঁটু পর্যন্ত লম্বা। তাই তৃষ্ণারও ইচ্ছা নিজের চুলগুলো হাঁটু অবধি বড় করবে। পূর্ব আকাশের রক্তিমা আভা জানান দিচ্ছে নতুন একদিনের আগমনের। ধুলাবালির এই শহরে অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি। বহুতল ভবনের 5 তলার ফ্ল্যাটটা তখনও অন্ধকারে নিমজ্জিত। সূর্যের আবছা আলো জানালার কাঁচ ভেদ করে ভেতরে প্রবেশ করছে। আবছা আলোয় এক অস্পষ্ট পুরুষালী দেহের অবয়ব চোখে পড়ে। বলিষ্ঠদেহী পুরুষটি পুশআপ করতে ব্যস্ত। আকস্মাৎ তার ফোন বেজে ওঠে। তাতে তার কোনরূপ প্রতিক্রিয়া নেই। নিজ কাজে মত্ত সে। পুশআপ দিতে দিতেই একসময় কানে থাকা ব্লুটুথের মাধ্যমে কল রিসিভ করে। অপর পাশের ব্যক্তিটি কিছু বলার সুযোগ পাওয়ার আগেই তার রাশভারী গলার স্বর ঘরের দেয়ালে দেয়ালে বাড়ি খায়। তোমার ম্যাম আজ 5 দিন হলো দেশে ফিরেছে, অথচ আমাকে এটা জানাওনি কেন? অপর পাশ থেকে কি জবাব এলো তা শোনা গেল না। আবারও পুরুষালী রাশভারী স্বর ঘরের দেয়ালে দেয়ালে আঘাত হানে। তোমাদের রাখাই হয়েছে তোমাদের ম্যামের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব খবর আমাকে দেওয়ার জন্য। তা যদি করতে নাই পারো তোমাদের আমার কোনো প্রয়োজন নেই। ইউ আর ফায়ার। অপর পাশের ব্যক্তিটি আর কিছু বলার সুযোগ পেল না। লোকটা কল কেটে দিয়ে আরো 3-4টা পুশআপ দিয়ে উঠে দাঁড়ায়। সূর্য ততক্ষণে তার পূর্ণ অস্তিত্বের জানান দিয়ে দিয়েছে। সূর্যের আলোয় ঘরে অন্ধকারের কোনো ছিটেফোঁটাও নেই। সূর্যের হলুদাভ আলোয় ঘরমাক্ত শ্যামবর্ণের পুরুষালী দেহ চকচক করে ওঠে।
সকালের মিষ্টি আলো চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় তৃষার। কিছুক্ষণ বিছানায় এদিক ওদিক করে উঠে বসে আড়মোড়া ভেঙে স্বভাববশত প্রথমেই ফোনটা হাতে নেয়। রৌনকের মেসেজের নোটিফিকেশন জল জল করতে দেখে মৃদু হাসি ফোটে তৃষার গোলাপি সরু ঠোঁট জোড়ায়। দেরি না করে মেসেজ সিন করে, তাড়াতাড়ি ভার্সিটি এসো। মেসেজ পড়ে তৃষার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। নিমিষেই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে বিছানা ছাড়ে। ফ্রেশ হয়ে গাঢ় নীল রঙের একটা থ্রি পিস পরে নেয়। তার সব বান্ধবীরা জিন্স টপস পরে ভার্সিটি গেলেও সে সবসময় থ্রি পিস পরে। কারণ একটাই, স্বাচ্ছন্দ্যবোধ। তৃষার ফর্সা ক্ষীণ শরীরটায় নীল রংটা বেশ মানিয়েছে। পোশাকের গাঢ় রং হওয়ায় তার নিজের গায়ের উজ্জ্বলতা আরো বেড়ে গিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে পরখ করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নিচে নামতে না নামতে কানে এসে বাড়ি খায় তার বাবা তানভীর সাহেবের থমথমে গলা। তৃষ্ণা, খাবার খেয়ে তারপর বেরো। তৃষ্ণা তার বাবার কথা শুনেও না শোনার ভান করে বেরিয়ে আসে। তৃষার এমন আচরণে তানভীর সাহেব বেশ কষ্ট পান। ছোট থেকেই তৃষ্ণাকে সে অনেক আদর যত্নে মানুষ করেছে। তার স্ত্রী নীলাশা বেগমের মৃত্যুর পর তৃষার প্রতি তার আদর যত্ন আরো বেড়ে গিয়েছিল। মায়ের কমতি তিনি মেয়েকে কখনো বুঝতে দেননি, কিন্তু সেই মেয়ের আচরণই আজ তার প্রতি এমন। বাড়ির গাড়ি নিয়েই বেরিয়েছে তৃষ্ণা। একা একা সে কখনোই খুব একটা বেরোয় না। কালো আধারে ছেয়ে যাওয়া এই পৃথিবীতে একা কোথাও বেরোতে তার ভয় লাগে। কিসের ভয় সে জানে না, তবু মনে হয় তার আশেপাশে সব হায়নাদের বসবাস, আর হায়নাগুলোর নজর তার দিকেই। আকস্মিকভাবে কি দেখে যেন তৃষ্ণা গাড়ির ড্রাইভারকে বলে গাড়ি থামাতে। হঠাৎ তৃষার কথায় ড্রাইভার কালাম সাহেব কিছুটা থতমত খেয়ে যান। কি করবেন বুঝতে পারেন না। ততক্ষণে গাড়ি অনেকটা সামনে এগিয়ে গেছে। তৃষ্ণা আবারও কালাম সাহেবকে গাড়ি থামাতে বলে। সেকেন্ড দুয়েকের মাঝে গাড়ি থেমে যায়। তৃষ্ণা দ্রুত গাড়ি থেকে নেমে পেছনের দিকে হাঁটা ধরে। দুই পা এগিয়ে আবার থেমে যায়। কয়েক মুহূর্ত আগে তাদের গাড়ি থেকে খানিকটা সামনে একটা রিকশাকে ধাক্কা দিয়ে একটা মোটরবাইক বেরিয়ে যায়। রিকশাওয়ালা যে বেশ আঘাত পেয়েছেন তা তৃষ্ণা ভালোই বুঝেছে, তাই সাহায্য করতে চেয়েছিল, কিন্তু এখন আর তার প্রয়োজন নেই। তার আগেই অন্য কেউ রিকশাওয়ালাকে সাহায্য করতে নেমে পড়েছে। তৃষ্ণা কিছুক্ষণ সেদিকে অনিমিষ তাকিয়ে থাকে। শ্যামনের এক যুবক, কালো প্যান্ট, আকাশি রঙের শার্ট আর চোখে সানগ্লাস। আশেপাশের কিছু মানুষের সাহায্যে রিকশাওয়ালা মামাটাকে নিজের গাড়িতে তুলে নিয়েছে। যতদূর সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন। তৃষ্ণা মনে মনে ভাবে, যাক পৃথিবী থেকে মানবতা এখনো সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়নি। কিছু মানুষ এখনো আছে যারা নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভার্সিটি এসে তৃষ্ণা সোজা চলে যায় ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে ঢুকে সবার আগে চোখ যায় রৌনকের দিকে। রৌনক তৃষ্ণাকে দেখে তার দিকে এগিয়ে আসে। ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে তৃষার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তোমাকে না তাড়াতাড়ি আসতে বললাম? এই তোমার তাড়াতাড়ি আসা? তৃষ্ণা রৌনকের ঠোঁটের হাসিটা বেশ কিছুক্ষণ ধরে পরখ করে দেখে। এই হাসিটাতেই তো সে ফেঁসে আছে। রৌনকের ফর্সা মুখাবয়বে রক্তিম ঠোঁটের হাসির প্রেমেই সে পড়েছিল। ছেলেদের ঠোঁটের রঙও যে মেয়েদের মতো লাল লাল হতে পারে তা তৃষার আগে জানা ছিল না। এক দেখায় যে কেউ এই মানুষটার প্রেমে পড়ে যাবে, অথচ এই মানুষটা শুধু তৃষ্ণাকেই চায়। তৃষ্ণা মৃদু হেসে রৌনককে বলে, আমার কথা বাদ দাও, তোমার না আরো একদিন পরে ঢাকায় আসার কথা? তাহলে এখন এখানে কি করছো? রৌনক এক গাল হেসে জবাব দেয়, কি করব বলো, তোমাকে ছাড়া যে কোথাও মন বসে না। তৃষ্ণা হাসে,
এই মানুষটার কাছে আসলে দুনিয়ার সব কথা তার মাথা থেকে বেরিয়ে যায়। এই যে এখন যেমন পারিবারিক সমস্যাগুলোও ভুলে আসে। রৌনকের সাথে তৃষার প্রথম দেখা এই ভার্সিটি ক্যাম্পাসেই। ব্রেক দিতে এসে বেচারা রৌনকের তৃষার প্রেমে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সেই থেকে শুরু, আর এখন তৃষ্ণা অনার্স থার্ড ইয়ারের ছাত্রী আর রৌনক মাস্টার্সের। এরই মধ্যে নীরা আর মিতু এসে তাদের সাথে যোগ দেয়। নীরা তাদের দেখে মিটিমিটি হাসছে, আর মিতুর অভিব্যক্তি বোঝা যায় না। আকস্মাৎ মিতু তাদের উদ্দেশ্যে বলে ওঠে, আরে আরে, ওটাকে দেখতো, আগে তো কখনো দেখিনি, দেখতে বেশ হ্যান্ডসাম। মিতুর দৃষ্টি অনুসরণ করে তৃষ্ণা, আর নীরা করিডোরের দিকে চোখ দেয়। নীরা বলে ওঠে, ইনি আমাদের নতুন লেকচারার, ইশরাক আহমেদ স্যার। তৃষ্ণা ইশরাক আহমেদকে একবার আগাগোড়া দেখে নেয়। শ্যামবর্ণের যুবক, আকাশি রঙের শার্ট, কালো প্যান্ট, একেবারে ফর্মাল লুক। মানুষটাকে তৃষার চেনা চেনা মনে হয়। মাথায় একটু জোর দিতেই ভার্সিটি আসার পথের দৃশ্য মনে পড়ে। হ্যাঁ, এই লোকটাই ছিল। ইনি রিক্সাওয়ালাকে সাহায্য করেছিল। সব ক্লাস শেষ করে রৌনকের সাথে একবার দেখা করে তৃষ্ণা বেরিয়ে আসে। পার্কিংয়ে থাকা তার গাড়িতে বসে গায়ে দেয়। ড্রাইভার কালাম সাহেব আস্তে ধীরে গাড়ি স্টার্ট দেয়। আকস্মাৎ তৃষার চোখ যায় পাশের সিটে পড়ে থাকা আকাশি রঙা একটা কাগজের দিকে। কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে কাগজটা হাতে নেয় তৃষ্ণা। নিজেকে নীল রঙে রাঙিয়ে আমার তৃষ্ণা বাড়িয়ে দিয়ে ঠিক করলে না প্রেয়সী, এর শাস্তি তোমায় পেতে হবে, ভয়াবহ শাস্তি পেতে হবে। আকাশি রঙা কাগজে কালো কালির আঁচড়ে লেখা অক্ষরগুলো পড়ে তৃষ্ণা ছোট্ট করে একটা শ্বাস ফেলে। এই প্রথম না, এর আগেও এমন হয়েছে। এমন আরো খানিক চিরকুট আসে। নিজের আলমারিতে সযত্নে রেখে দিয়েছে সে। কেন রেখেছে এই প্রশ্নের উত্তর তার নিজেরও অজানা। আর এই চিরকুট গুলো তাকে কে দেয় তাও তার অজানা। নিশুতি রাত, নিশাচর প্রাণীরা বাদে সব প্রাণী ঘুমে আচ্ছন্ন। মানুষও সেই ঘুমে আচ্ছন্ন প্রাণীদের শ্রেণীতেই পড়ে। প্রকৃতিতে গ্রীষ্মকাল বিরাজমান। এই গরমেও তৃষ্ণা আটসাট করে গায়ে কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে আছে। তৃষ্ণা প্রচণ্ড শীতকাতুরে। এই মাথা ভাজা গরমেও সিলিং ফ্যানটা একেবারে কম স্পিডে রেখে দিয়েছে। তবু তার শরীরে ঘামের কোনো ছিটে ফোঁটাও নেই। এমন মানুষ বোধহয় দুনিয়াতে খুব কমই আছে। আকস্মাৎ ঘুমের মধ্যে হালকা নড়েচড়ে ওঠে তৃষ্ণা। তৃষার মনে হয় কেউ তার দিকে খুব মনোযোগ দৃষ্টি নিক্ষেপ করে আছে। অনেক দিনের তৃষ্ণা যেন নিজের চক্ষুজোড়া দিয়ে মিটিয়ে নিচ্ছে। কিন্তু কিসের তৃষ্ণা? তৃষ্ণাকে দু চোখ ভরে দেখার তৃষ্ণা। অনেকক্ষণ ধরে তৃষ্ণা চেষ্টা করছে নিজের চোখ জোড়া খোলার। কে তাকে দেখছে তা খুব দেখতে ইচ্ছে করছে তার। এরকমটা আজ প্রথম না। এর আগেও অনেকবার তার ঘুমের ঘোরে মনে হয়েছে কেউ তার দিকে অনিমেষ দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। কিন্তু চোখ খোলার পর প্রতিবারই তার ধারণা ভুল প্রমাণ হয়েছে। তৃষার ঘুমের রেশ কিছুতেই কাটছে। চোখজোড়া তার কাছে এখন বিশ্বযুদ্ধ বলে মনে হচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পর হাল ছেড়ে দেয় তৃষ্ণা। গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন ছিল শুক্রবার। তৃষ্ণাদের বাড়িতে রৌনক, নীরা, মিতু, আকাশ সবাই এসেছিল। বেশ জমিয়ে আড্ডা দিয়েছে সকলে। সন্ধ্যার দিকে ওদের সকলকে বিদায় জানিয়ে তৃষ্ণা খুশি মনে নিজের ঘরে চলে যায়। রাতের বেলা তানভীর সাহেব অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়ার সময় আসেন। তানভীর সাহেবকে ডাইনিং টেবিলে বসতে দেখে কেয়া তাড়াতাড়ি করে খাবারের বাটিগুলো রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে এনে সাজিয়ে রাখে। তানভীর সাহেব একবার কেয়াকে দেখে নিয়ে প্রশ্ন ছুড়ে দেন, তৃষ্ণা খেয়েছে? কেয়া স্বাভাবিকভাবেই জবাব দেয়, রাশেদা খালাকে দিয়ে ওর খাবার ঘরে পাঠিয়ে দিয়েছিলাম।
খেয়েছে বোধ হয়। তানভীর সাহেব কিছু একটা ভেবে আবার বলেন, তৃষার ব্যবহারে তুমি কিছু মনে করো না। হঠাৎ করে এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারছে না ও। এখন থেকে প্রতিবেলায় ওর খাবার রাশেদাকে দিয়ে ঘরে পাঠিয়ে দিও। কেয়া মৃদু হেসে জবাব দেয়, আপনি না বললেও দিতাম। মেয়েটা শুধু শুধু আমার জন্য কেন না খেয়ে থাকবে। তানভীর সাহেব আর কিছু বললেন না। কেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমদা আমদা করে বলে ওঠে, আজ তৃষার কিছু বন্ধুবান্ধব বাসায় এসেছিল। তানভীর সাহেব বেশ স্বাভাবিকভাবে বলেন, হ্যাঁ, প্রায় আসে ওরা। কেন, কি হয়েছে তাতে? কেয়া কিছুক্ষণ আমদা আমদা করে আবার বলে, ওদের একজন আসে না, কি যেন নাম। কিছুক্ষণ ভাবার ভঙ্গিমা করে বলে, হ্যাঁ মনে পড়েছে, রৌনক। হ্যাঁ চিনি তো রৌনককে, তৃষার বন্ধু। কেয়া একটা ছোট্ট শ্বাস ফেলে ফট করে বলে ওঠে, ছেলেটাকে আমার ভালো লাগেনি। আর তৃষার সাথে তার মেলামেশাও একটু কেমন যেন লাগছিল। তানভীর সাহেবের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। কিছুক্ষণ চুপ থেকে বলেন, শহরে ছেলে বন্ধু থাকা স্বাভাবিক ব্যাপার। গ্রামে এসবের চল নেই বলে তোমার কাছে অস্বাভাবিক লাগছে। গ্রামে তো এখনো শহরের ছোঁয়া তেমন ভাবে লাগেনি। কেয়া আনমনে বলে ওঠে, আমিও তো গ্রামেই থেকেছি। কেয়া কি ইঙ্গিত করলো অন্য কেউ না বুঝতে পারলেও তানভীর সাহেব ভালোভাবেই বুঝলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, তৃষ্ণা যথেষ্ট বুদ্ধিমতী। চিন্তা করো না ওকে নিয়ে। মুখ ভার করে ভার্সিটি ক্যান্টিনে বসে আছে তৃষ্ণা। তার পাশে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে নীরা। নীরা কিছুতেই বুঝে উঠতে পারছে না কি এমন হলো যে তৃষ্ণা এভাবে মুখ গোমড়া করে বসে আছে। কিছুক্ষণ আগে ভার্সিটি ঢোকার পথে তাদের ভার্সিটিরই এক সিনিয়র ভাইয়া তৃষ্ণাকে প্রপোজ করেছে। তৃষ্ণা ভাইয়াটাকে সসম্মানে রিজেক্ট করে দিয়েছে। নীরা ভাবে রিজেক্ট যখন করেই দিয়েছে তাহলে এখন আর এভাবে মুখ ভার করে থাকার মানে কি। সকল চিন্তা দূরে সরিয়ে নীরা তৃষ্ণাকে হালকা করে একটা মেরে ঠেস মেরে বলে, রিজেক্ট করে দিয়ে এখন আবার শোক দিবস পালন করছিস কেন? তৃষ্ণা খেপে যায়, তবু কিছু বলে না, চুপ করে বসে থাকে। তার ভালো লাগে না এইসব প্রেম নিবেদন। তার জীবনের প্রেম রৌনক তো আছেই। ভার্সিটিতে বলতে গেলে সবাই তাদের সম্পর্কে জানে। তাহলেও কেন এত প্রেম নিবেদন জোটে তার কপালে? তৃষ্ণাকে চুপ থাকতে দেখে নীরা আবার বলে ওঠে, ছেলেটা কিন্তু ভালোই ছিল। হ্যাঁ বললেই পারতি। নীরার কথায় তেতে ওঠে তৃষ্ণা। তুই খুব ভালো করেই জানিস নীরা যে আমি কমিটেড। তৃষার কথায় কেন যেন রাগ উঠে যায় নীরার। গম্ভীর গলায় বলে ওঠে, আমি খুব ভালো করেই জানি যার কাছে তুই কমিটেড তার প্রতি তুই চিরকাল লয়াল থাকবি। কিন্তু যে তোর কাছে কমিটেড সে কি তোর প্রতি লয়াল? নীরার কথা বুঝতে তৃষার কয়েক মুহূর্ত সময় লাগলো। বুঝে উঠে বেশ ঝাঁঝালো গলায় বলল, তুই কি বলছিস বুঝতে পারছিস নীরা? নীরার আগেও মতো করেই বলে ওঠে, আমি কি বলছি আমি খুব ভালো করেই জানি। চোখের সামনে থেকে অন্ধবিশ্বাসের পট্টিটা খুলে ফেল, আমার মতো তুইও অনেক কিছু জানতে পারবি। নীরার প্রত্যেকটা কথায় তৃষার মাথার উপর দিয়ে চলে গেল। কি বলতে চাইলো কি মেয়েটা? ভার্সিটি থেকে বাড়ি ফিরে কিছুক্ষণ বিছানায় চুপচাপ শুয়ে রইল তৃষ্ণা। তার মাথায় শুধু নীরার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। দুই তিনবার বিছানার এদিক থেকে ওদিক গড়াগড়ি করে উঠে বসল তৃষ্ণা। বিরক্তিতে মুখে চ এর মতো উচ্চারণ করল। ভালো লাগছে না তার আর এসব ভাবতে। রৌনক তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তা কল্পনা করতেও হাজারবার দ্বিধাবোধ হচ্ছে তার। অবশেষে নিজের মনকে শান্ত করতে না পেরে তৃষ্ণা নিজের ফোনটা হাতে নেয়।
উদ্দেশ্য রৌনককে ফোন দিয়ে সরাসরি কথা বলা, কিন্তু সে ঘুরে বাড়ি। রৌনকের ফোন বিজি বলছে। এবার আরো বিরক্ত বোধ হয় তৃষার। কয়েক মুহূর্ত নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে নিজেকেই আশ্বস্ত করে নেয় রৌনক তাকে ধোঁকা দিবে না, সেও তার মতোই তাদের সম্পর্কের প্রতি লয়াল থাকবে। হাত থেকে ফোনটা বিছানায় রাখতে গিয়েও কি যেন ভেবে আবার ফোনটা হাতে নেয়। মিতুর নম্বরে ডায়াল করে। মেয়েটা আজ ভার্সিটি যায়নি। ফোন করে বলেছিল জ্বর এসছে। তারই খোঁজ খবর নিতে চাইছে তৃষ্ণা, কিন্তু মিতুর ফোনও বিজি বলছে। এবার তৃষ্ণা বেশ বিরক্ত হয়। কপাল কুঁচকে মুখ দিয়ে অস্ফুট স্বরে ধুর শব্দটা বের করে ফোনটা বিছানায় ছুঁড়ে দেয়। পরের দিন ভার্সিটি থেকে ফিরে ড্রয়িং রুমে বসা একজন অপরিচিত লোকের দেখা পায় তৃষ্ণা। লোকটার সাথে কেয়া আর তানভীর সাহেবও রয়েছে। তৃষার জানতে ইচ্ছা করে লোকটাকে। ফর্সা গোলগাল চেহারার পুরুষটির বয়স খুব বেশি বলে হয় না। তৃষ্ণা নিজের ইচ্ছেকে দমিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে নেয়। পর মুহূর্তেই কেয়ার পিছু ডাকে তার পা থেমে যায়। কেয়া তানভীর সাহেবের উদ্দেশ্যে বলে, যাওয়ার আগে একবার তৃষার সাথে কথা বলতে চাই আমি। তানভীর সাহেব নিঃশব্দে তার অনুমতি জানায়। কেয়া তৃষ্ণাকে নিয়ে তৃষার ঘরেই আসে। সময় নষ্ট না করে ফট করেই বলে দেয়, নিচে যাকে দেখলে সে আমার স্বামী। এটুকু বলে থামে কেয়া। উদ্দেশ্য তৃষার অভিব্যক্তি বোঝা। তৃষ্ণা কপাল কিঞ্চিত কুঁচকে কেয়ার দিকে তাকায়। কেয়ার কথা বুঝে উঠতে তার একটু সময় লাগে। কেয়া ছোট একটা শ্বাস নিয়ে আবার বলে ওঠে, নিচে যাকে দেখলে মানে আমার স্বামী আনোয়ারের সাথে আমার বিয়ে হয়েছে আরো 6 মাস আগে। আমার পরিবারের অমতে। আমার পরিবার বলতে মামা মামি। বাবা মা মারা গেছেন আরো অনেক বছর আগে। মামা মামি জানে না আমার আর আনোয়ারের বিয়ের ব্যাপারে। আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের মাস খানেক পর আনোয়ার বিদেশে চলে যায়। আমরা ভেবেছিলাম আনোয়ার বিদেশ থেকে ফিরলে মামা মামিকে বিয়ের ব্যাপারে সব বলে দিব। তারপর আনোয়ারের সাথে আমিও বিদেশে চলে যাব। কিন্তু তার আগেই মামা আমার বিয়ে ঠিক করে গ্রামের চেয়ারম্যানের মাতাল ছেলের সাথে। এর জন্য অবশ্য মামা বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছিল। আমাকে বিয়ের ব্যাপারে জানানো হয়েছিল ঠিক বিয়ের আগের দিন। আনোয়ার তখনও বিদেশে। মামা মামিকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তারা এত টাকা হাতছাড়া করতে নারাজ। যখন বুঝলাম সব শেষ হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত নিলাম পুকুরে ডুবে আত্মহত্যা করব। কিন্তু তা পারিনি। কেন জানো? তোমার বাবা আমাকে বাঁচিয়েছিল। এতটুকু বলে থামে কেয়া। তৃষ্ণা তখন কপাল কুঁচকে কেয়ার দিকে তাকিয়ে আছে। কেয়া আবারও বলে, তোমার বাবাকে আমি সব বলে দেই। আনোয়ারের সাথেও তোমার বাবাকে কথা বলিয়ে দেই। সবশেষে আনোয়ার আর তোমার বাবা ঠিক করে বিয়ের অভিনয় করা হবে। বিয়ের অভিনয়? সত্যি সত্যি বিয়ে না? তানভীর সাহেব আমাকে নিয়ে মামা মামির সামনে দাঁড়ায় আর পরিকল্পনা অনুসারে বলে আমরা বিয়ে করেছি। মামা মামিকে কিছু টাকা দিয়ে আমাকে নিয়ে ঢাকায় চলে আসেন। আনোয়ার দেশে না ফেরা পর্যন্ত আমি এখানে তোমাদের সাথে থাকবো ভেবেছিলাম। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সমস্যা হলো ঢাকায় আসার পর। চেয়ারম্যানের মাতাল ছেলে এখানেও আমার পিছু ছাড়ে না। তার নাকি বিশ্বাস হয়নি আমাদের বিয়ের কথাটা। ততদিনে তানভীরের সাহেবের মান সম্মানের বিষয়টাও জড়িয়ে যায়। তুমি তখন বাড়ি ছিলে না। মাতাল লোকটা বাড়ি পর্যন্ত ঢুকে পড়েছিল আমরা একসাথে থাকি কিনা দেখতে। কোনরকমে সেদিন সামাল দেওয়া যায়। আবারও যেন এমন পরিস্থিতিতে না পড়তে হয়, তাই আমরা এক ঘরে থাকতে শুরু করি। রাতে তানভীর সাহেব সোফায় ঘুমাতেন আর আমি বিছানায়। এতদিনে আনোয়ার দেশে ফিরে আসে। আর আমার বিদেশে যাওয়ার সব ব্যবস্থাও করা হয়ে গেছে। আজই ফ্লাইট।
এই সমাজ থেকে অনেক অনেক দূরে চলে যাব আমরা, যেখানে আজীবন একসাথে থাকতে পারবো অন্য কারো আমাদের জীবনে হস্তক্ষেপ ছাড়া। কেয়া দেশের বাইরে গেছে আজ 2 দিন। কেয়ার কাছ থেকে সমস্ত সত্যিটা জানার পর তৃষ্ণা তার খারাপ ব্যবহারের জন্য বাবার কাছে অনেকবার ক্ষমাও চেয়ে নিয়েছে। আজ তৃষার মন মেজাজ বেশ ফুরফুরে। হবেই নাই বা কেন, আজ রৌনকের জন্মদিন। হাসি হাসি মুখে বাসা থেকে বেরিয়ে আছে তৃষ্ণা। উদ্দেশ্য রৌনকের ফ্ল্যাটে যাবে। যাওয়ার আগে একবার শপিং মল থেকে ঘুরেও নেয় তৃষ্ণা। রৌনকের জন্য একটা শার্ট আর ঘড়ি কিনে চলে আসে রৌনকের ফ্ল্যাটে। দরজার সামনে দাঁড়িয়ে সে একটু দ্বিধায় পড়ে যায়। তৃষ্ণা কখনো একা রৌনকের বাসায় আসেনি। যতবার এসেছে নীরা আর মিতুকে সাথে করেই নিয়ে এসেছে। তবে আজ রৌনককে সারপ্রাইজ দেবে ভেবে হুট করে কাউকে কিছু না বলে একাই চলে এসেছে। তৃষ্ণা কলিং বেল চাপতে নিবে এমন সময় খেয়াল হয় দরজাটা লাগানো না, ভিড়িয়ে রাখা শুধু। তৃষ্ণা কপাল কিঞ্চিত কুঞ্চিত হয়। দরজা এভাবে কেউ খোলা রাখে? আর কিছু না ভেবে তৃষ্ণা দরজা ঠেলে ভিতরে চলে আসে। দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই কিছু অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর ভেসে আসে বেডরুম থেকে। বেডরুমের দিকে আস্তে আস্তে পা বাড়ায় তৃষ্ণা। বেডরুমের দরজা অর্ধেক ভিড়ানো ছিল, তাই ভিতরের অনাকাঙ্ক্ষিত দৃশ্য তৃষার চোখে পড়তে বেশি অসুবিধা হয় না। তার ভালোবাসা কিনা তারই বান্ধবীর সাথে। তৃষ্ণা নিঃশব্দে বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে। কি সুন্দরভাবে রৌনক আর মিতু তাকে বোকা বানালো। শুধু ভুল একটাই করে ফেলল, দরজা লাগাতে ভুলে গিয়েছিল। রৌনক আর মিতুর সম্পর্কের ব্যাপারে জানলে সে তো তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াতো না। একবার বললেও পারত রৌনক যে সে তৃষ্ণা না মিতুকে চায়। রৌনকের খুশির কথা ভেবে হলেও তৃষ্ণা তাদের মাঝ থেকে সরে দাঁড়াতো। 3 মাস পর, সেদিনের অনাকাঙ্ক্ষিত দিনটির পর কেটে গেছে প্রায় 3 মাস। এই 3 মাসে বদলে গেছে অনেক কিছু। রৌনক মিতুকে বিয়ে করেছে। তাদের দাম্পত্য জীবন কেমন তা তৃষ্ণা জানে। জানার ইচ্ছেও নেই। ভালো থাকুক তারা। নিজের জীবনে তৃষ্ণা বেশ আছে। শুধু শুধু অতীত টেনে কি লাভ? তৃষার জীবনেও বদল এসেছে এই 3 মাসে। অবিবাহিত থেকে বিবাহিত তকমা লেগেছে তার গায়ে। বিয়ে করেছে সে বাবার বন্ধুর ছেলেকে। বাবার বন্ধুর ছেলে আর কেউ নয়, তারই ভার্সিটির লেকচারার ইশরাক আহমেদ। পশ্চিমাকাশ লালাভ বর্ণ ধারণ করেছে। প্রকৃতিতে শীতকাল রাজস্ব। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে শীতের প্রকোপও বাড়ছে। ফিনফিনে পাতলা একটা কামিজ পরে বারান্দায় দাঁড়িয়ে ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে আছে তৃষ্ণা। আকস্মাৎ কারো উপস্থিতি টের পায়। তবু ঠায় দাঁড়িয়ে থাকে। সে জানে এটা আর কেউ নয়, তার বর ইশরাক। পেছনে থেকে তৃষার গায়ে একটা চাদর জড়িয়ে দিয়ে তৃষার থেকে এক হাত দূরে গিয়ে দাঁড়ায় ইশরাক। তৃষার দৃষ্টি অনুসরণ করে সেও ডুবন্ত সূর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। হঠাৎ তৃষ্ণা উচ্চস্বরেই হেসে ওঠে। ইশরাক ভ্রুকুটি কুঞ্চিত করে তৃষার দিকে তাকায়। ভ্রু নাচিয়ে বলে, কি? তৃষ্ণা তা থেকে হাসি থামানোর চেষ্টা করে। ঠোঁট টিপে হাসি আটকে মাথা দুলিয়ে বোঝায় কিছু না। মনে মনে বলে, ইশরাক সাহেব, আমাকে কি এতই বোকা মনে হয় আপনার? আপনার অপ্রকাশিত ভালোবাসা আমি বুঝবো না ভেবেছেন? আমি এতটাও বোকা নই। আপনার হাতের লেখা দেখেই আমি বুঝে গিয়েছিলাম আমাকে যে গত 3 বছর ধরে আপনি চিরকুট পাঠিয়ে আসছেন আমায়। আপনার ব্যবহার করা পারফিউমের সুগন্ধে টের পেয়েছিলাম অন্য কেউ নয়, বরং আপনিই রাত বিরাতে বারান্দা দিয়ে আমার ঘরে ঢুকতেন। আমার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। তবু এ ব্যাপারে আমি কখনোই আপনাকে কিছু বলিনি। কেন জানেন? কারণ আমি আপনার সেই তৃষ্ণা, যা আপনি আমাকে দ্বারা অন্তরালেই মিটিয়ে নেন। আমি আপনার অন্তরালের তৃষ্ণা, আবার আমি আপনার অন্তরালের তৃষ্ণা মেটানোর একমাত্র উপায়। সমাপ্ত।